আস্তে শোনা যায়। স্বাধীন বলেছে যে আস্তে শোনা যায়। ঠিক আছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, ইতি সরকার লিখেছেন অল ক্লিয়ার। থ্যাংক ইউ। আজকের যে টপিকটি সিলেক্ট করেছি সেটি হচ্ছে যে আজকের দিন মেয়েদের জন্য ছেলেরা সাবধান। এই টপিকটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ মামলাগুলো যেগুলো চলমান আছে সেগুলো হচ্ছে পারিবারিক কলহর জের ধরে। একটি হচ্ছে যে আহ, আজমাইন ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, সেটি হচ্ছে যে একটি প্রথমত সর্বোচ্চ মামলা বাংলাদেশের প্রত্যেকটি জেলা আদালতগুলোতে যেটি হয় সেটি হচ্ছে যে যৌতুক নিরোধ আইনের মামলা। এই যৌতুক নিরোধ আইনে যেটি বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা তার কোনো আত্মীয় স্বজন যদি তার স্ত্রী বা তার বাবা মা কারো নিকট থেকে কোনো যৌতুক দাবি করেন সেটি তার জন্য সাজার বিধান রাখা হয়েছে। এটি জামিন অযোগ্য একটি ধারা। এইটির সবচেয়ে বড় সমস্যা যেটি হয় যে স্বামী স্ত্রী যার মধ্যে যখনই কলহ হোক না কেন, প্রথমেই আদালতে এসে আমরা সবচেয়ে আর্লি যে সলিউশনটা খোঁজার চেষ্টা করি সেটি হচ্ছে যে মেয়েটি কিভাবে মামলায় সে রিলিফ পেতে পারে। সেটি সে যদি সংসার করতে না চায় তাহলে তার যেটি মোহরানা আছে, প্রাপ্যতা আছে সেটি পাবে সে, বা সংসার করতে চাইলে ছেলেটি যদি সংসার করতে না চায় সেই ক্ষেত্রে বিচারকগণ, আমাদের যে প্র্যাকটিসের অভিজ্ঞতা সেটা থেকে দেখি যে বিচারকগণ সবসময় চায় যে যেন সংসারটি জোড়া লাগে, এবং আইনজীবীরাও সেটিই চায়, উভয় পক্ষের আইনজীবীরাও চায়। তবুও পক্ষে বিপক্ষের সওয়াল জবাব করতে গেলে মেয়েটির সাথে কেন ছেলেটির সংসার হচ্ছে না সেটি যেমন বলতে হয়, ঠিক একইভাবে মেয়েটি কেন সংসার করতে চায় না সেটিও বলতে হয়। পক্ষগণের দোষ ত্রুটি বের হয়, এটির মধ্য থেকেই বিচারক যিনি থাকেন তিনি চেষ্টা করেন যে সংসারটা কোনোভাবেই করা যায় কিনা। এখন এখানে সবচেয়ে দেখার যে বিষয়টি সেটি হচ্ছে যে বিয়ের সময়, মুসলিম বিবাহের সময় সর্বপ্রথম যে শর্তটি থাকে সেটি হচ্ছে যে মোহরানা নির্ধারণ করার জন্য। তো আজকের দিনটি মেয়েদের এবং ছেলেদের জন্য, ছেলেদের সাবধান এটাই বলা হয়েছে। যারা বিবাহিত, যাদের মোহরানা নির্ধারণ আছে, তারা সময় থাকতে আপনারা চেষ্টা করবেন আপনার স্ত্রীর মোহরানাটাই পরিশোধ করে দেওয়ার জন্য। এবং পরিশোধ করতে গেলে কিছু নিয়ম আছে, সেই নিয়মটি ফলো অবশ্যই করবেন। যদি তাকে কোনো কিছু দিয়ে সেটি আপনি যত কিছুই দেন না কেন সেটি যদি মোহরানা বাবদ বলা না হয় তবে সেই স্ত্রী কিন্তু মোহরানা শোধ বলে আপনি ধরে নিতে পারবেন না, এবং তার মোহরানা সে প্রাপ্ত থাকবেই আপনি যত যাই দেন না কেন। এবং এটি উল্লেখিত হতে হবে পক্ষগণের মধ্যে যে মোহরানা পরিশোধ করছেন কিনা সেটি। তো এটি সবচেয়ে দ্রুত ডিসপোজাল হয়, দ্রুত সিদ্ধান্ত হয়, যার কারণে সবাই চেষ্টা করে, আইনজীবীরাও চেষ্টা করেন এবং ক্লায়েন্টরাও আসে। কেউই আসলে বেশি দিন আদালতে যেহেতু ঘুরতে চায় না, দ্রুত রেমেডি সবাই চায়। তো বর্তমান সময়ের পিছের যে মামলাগুলো আসলে পেন্ডিং হয়ে গেছে, যার কারণে নতুন মামলাগুলোও একটু দীর্ঘায়িত হচ্ছে। তাছাড়া বর্তমানে বিগত কয়েক বছর যাবৎ বিচারকগণ সর্বোচ্চ চেষ্টা করছেন মামলাগুলো যেন যত দ্রুত সম্ভব হয় শেষ করা। সেটি আপোষের মাধ্যমে হোক, সংসারের মাধ্যমে হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে হোক, পানিশমেন্ট দিয়ে হোক, সর্বোচ্চ চেষ্টা করছেন। তো একটি জিনিস খেয়াল রাখতে হবে ছেলেদের, যে আপনি কোনো সম্পর্কের মাধ্যমে আপনার যদি কোনো মেয়ের সাথে বিবাহ করেন, আর আপনার আর্থিক সামর্থ্যের বাইরে গিয়ে কখনোই কোনো মোহরানা নির্ধারণ করবেন না। তাতে করে ভবিষ্যতে কোনো কলহ হলে, জান্নাতুল ফেরদৌস রূপু আপু বলেছে নীল শার্টে অনেক সুন্দর লাগছে। আপু থ্যাংক ইউ, আপনাকে অনেকদিন দেখছি না, হাইকোর্টে আপনি প্র্যাকটিসরত আছেন, আপনাকে পাওয়া যাচ্ছে না। যাই হোক, পুরুষদের প্রতি একটি আহ্বান থাকবে, যাদের মোহরানা পেন্ডিং আছে, বাকি আছে, যারা দেননি তারা পরিশোধ করবেন। আর যারা নতুন বিবাহ করতে যাচ্ছেন তারা অবশ্যই তার আর্থিক সঙ্গতির উপরে নির্ধারণ করলে, পারলে যে সময় বিয়ে হবে, মোহরানা দুই রকম হয়ে থাকে, একটি সাথে সাথে পরিশোধ হয় আর একটি চাহিদা মাত্র হয়। তো আমার যেটি ক্ষুদ্র পরামর্শ সেটি হচ্ছে যে মোহরানা নির্ধারণ হওয়ার সময় অবশ্যই যেভাবেই সেটি পারিবারিক বিবাহ হোক বা সম্পর্কের মাধ্যমে বিবাহ হোক, আবেগের বশবর্তী হয়ে কেউ এমন কোনো মোহরানা নির্ধারণ করবেন না
যেটি ভবিষ্যতে মামলা মোকদ্দমা হয়ে আপনার জন্য কাল হয়ে দাঁড়ায়। এই কাল হয়ে দাঁড়ালে আপনাকে জেল জরিমানা খাটার পরেও আপনার মোহরানা শোধ হবে না, কখনোই হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী মোহরানা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার মোহরানা মওকুফ হওয়ার কোনো সুযোগ নেই। তো প্রথমত মেয়েরা যৌতুক মামলা করেন। তো মেয়েদের প্রতি যেটি আমার বোনদের প্রতি যেটি আমার পরামর্শ ছোট্ট থাকবে, যদি আপনারা সংসার করতে ইচ্ছুক না হন, সেই আপনার স্বামীর সাথে সংসার করতে যে কারণেই হোক না কেন যদি ইচ্ছুক না হন, তাহলে শুধু শুধু মনের ক্ষেত থেকে রাগ থেকে যৌতুক নিরোধ আইনের মামলা করতে যাবেন না। কারণ আপনি যদি যৌতুক নিরোধ আইনে মামলা করতে যান, আপনার স্বামী যদি বলে যে না আমি সংসার করতে চাই আমার স্ত্রীর সাথে, অধিকাংশ ক্ষেত্রেই বিচারকগণ আপনার স্বামীর জামিনটি কনসিডার করে দেবে এবং আপনাকে প্রমাণ করতে হবে সাক্ষীগণের মাধ্যমে যে আপনার কাছ থেকে আদৌ যৌতুক চাওয়া হয়েছিল কি না। এবার যদি দেখা যায় যে না যৌতুক চাওয়া হয়নি, আপনি মিথ্যা মামলা করেছেন, তাহলে মিথ্যা মামলার জন্য আপনার জেলের বিধান আছে। এটি সাবধানতা অবলম্বন করবেন। দ্বিতীয় যে মামলাটি হয় যে আপনার যদি সংসার করার ইচ্ছা না থাকে, তাহলে পারে আপনার মোহরানা আদায়ের জন্য পারিবারিক আদালত আছে। সেখানে আপনি মামলা মোকদ্দমার মাধ্যমে আপনার মোহরানা খোরপোশ আপনার সাথে আপনার স্বামীর যতদিন পর্যন্ত তালাক না হবে, বৈবাহিক সম্পর্ক বিরাজমান থাকবে, আপনি আপনার খোরপোশ আদালত কর্তৃক নির্ধারিত হয়ে পাবেন এবং আপনার মোহরানাও পাবেন। তাই আমি আবারও বলছি, যদি সংসার করার ইচ্ছা আপনার স্বামীর সাথে না থাকে, আপনি শুধু শুধু যৌতুক নিরোধ আইনের মামলা করতে যাবেন না, আপনি পারিবারিক আইনে মামলা করবেন। তাতে আপনার মোহরানা অবশ্যই আদায় হবে, তাতে করে আপনি সওয়াল জবাবের শিকার হবেন না। কারণ সবাই চায় যে আমার স্বামীর সাথে আমার বিরোধ হয়েছে, আমি তাকে হাজত খাটাতে চাই, আমার মোহরানাও চাই। এটিও যেমন এক পক্ষ চায়, ঠিক সেই রকম ছেলেটিও চায় যে আমার স্ত্রী আমার অনেক ক্ষতি করেছে, সে অনেক ধরনের অপরাধের সাথে জড়িত, আমি তার সাথে কোনোভাবেই সংসার করতে চাই না, আমি হাজতও খাটতে চাই না। এইবার যেটি হবে, আপনার মোহরানা বেশি থাকলে যৌতুক নিরোধ আইনের মামলার ক্ষেত্রে বিজ্ঞ বিচারক চেষ্টা করবেন যত শীঘ্রই সম্ভব আপনার কাছ থেকে মোহরানাটি আদায় করে মেয়েটিকে দেওয়ার জন্য। যার কারণে ভাই আবারও পরামর্শ একটি, মোহরানা আপনার আয়ত্তের বাইরে এমন কিছু তৈরি করবেন না যেটি আপনি দিতে পারবেন না, বা সেইটির জন্য বারবার করে আপনাকে আদালতের কাছে দ্বারস্থ হতে হয়, আপনার উকিলকে অসম্মানিত হতে হয় এবং আপনি বারবার করে উকিলকে রিকোয়েস্ট করবেন যে আমার ভুলবশত 5 লক্ষ বা 10 লক্ষ টাকা মোহরানা ধার্য করা হয়েছে, আমাকে এখন 1 বছর সময় করে দিতে হবে। যৌতুক মামলায় এই ধরনের কোনো আদালতের বিবেচনার বাইরে নির্ধারণ করার সুযোগ নেই। আদালত যদি বলেন যে আপনাকে একবারেই দিতে হবে, সেটিও যেমন আপনাকে মানতে হবে, কিন্তু আদালত সেটি না করে, আদালত সবসময় মানবিক, পক্ষগণের ব্যালেন্স করে উনি দেখেন যে ছেলেটির কি অবস্থা, সে আসলে 5 লক্ষ বা 6 লক্ষ টাকা দিতে আসলে কতটুকু তার সময় লাগতে পারে। যার কারণে স্বাগত শুভ দাস লিখেছেন, আমার মোহরানা কবে পরিশোধ করবেন? আপনার মোহরানা পরিশোধিত আছে। যাই হোক, আমাদেরকে প্রায়শই এই ছেলে আসামি যখন হয় তাদের দাবি থাকে যে আমি 2 বছর 3 বছর ধরে টাকা পরিশোধ করব। ভাই, যৌতুক মামলায় এই ধরনের কোনো সুযোগ নেই। আপনাকে হয় হাজত যেতে হবে, না হয় জামিন পেতে হবে, অথবা 2 থেকে 3 মাস যেটি আদালত নির্ধারণ করবেন সেটির মাঝেই আপনাকে টাকা পরিশোধ করতে হবে। এটির ব্যতিক্রম আপনার করার কোনো সুযোগ নেই। আর যদি আপনার মোহরানা আদায়ের দেওয়ানি আদালতে, পারিবারিক আদালতে মামলা হয়, সেই ক্ষেত্রে মামলাটি রায় হওয়ার পরে আদালত সর্বোচ্চ 60 দিনের মধ্যে মোহরানার টাকা, খোরপোশের টাকা পরিশোধ করার জন্য আদেশ প্রদান করেন। সেই ক্ষেত্রে আইনজীবীরা আদালতের মানবিকতার উপরে নির্ভর করে আদালতের কাছে বারবার আপনার জন্য দাঁড়িয়ে সময় নিয়ে টাকা। বর্ণশ্রী ব্রহ্মা বলছে, কেমন আছো মামা? হ্যাঁ, ভালো আছি। সে কলকাতা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে, সে আমার লাইভটি দেখছে, আমার ভাগ্নি হয় সে। তোমাকে অনেক ধন্যবাদ। এইবার যেটি বিষয় যে আপনার জন্য আদালত যেহেতু অনেক মানবিক, আপনার টাকা
পরিশোধ করার জন্য আদালত বারবার আপনাকে সময় প্রদান করতে পারেন, আবার নাও করতে পারেন। আরো একটি জিনিস বলে রাখি, পারিবারিক আদালতের মামলা এটি কখনোই কোনো সুখকর মামলা না। কেননা আপনি প্রত্যেক মাসে আপনার যদি টাকা একটি খোরপোশে নির্ধারণ হয় এবং আপনি যদি সেই খোরপোশ পরিশোধ না করেন, তাহলে প্রত্যেকটি এই খোরপোশ প্রতি মাসের এই পরিশোধের ব্যর্থতায় আপনার প্রত্যেক মাসের জন্যই আপনার কিন্তু জেল হবে এবং আপনি এই জেল খেটে শেষ করতে পারবেন না। এটি একটি সতর্কমূলক বার্তা আমার পক্ষ থেকে, যে আপনি পারিবারিক যৌতুক মামলায় একটি নির্দিষ্ট সাজা থাকে, কিন্তু পারিবারিক মামলায় আপনি সাজা খেটে শেষ করতে পারবেন না। এরপরে আরেকটি যেটি থাকে, অনেকেই আসেন আমাদের কাছে যে আমাকে মেরেছে, চড়থাপ্পড় মেরেছে, আমি নারী নির্যাতন মামলা করে তাকে হাজতে পাঠাতে চাই। নারী নির্যাতন মামলাটি করতে গেলে বোনদের প্রতি যেটি আহ্বান, এইটির মামলার ভয়াবহতা আরো বেশি। আপনি মামলা করলে আদালত তদন্ত প্রদান করবেন, তদন্ত অন্তে যদি প্রমাণিত হয় তখন আসামির প্রতি ওয়ারেন্ট বা সমন যেটি হোক আদালত দেবেন। এখন বিষয়ে আপনাকে হয়তো শারীরিক কোনো আপনার স্বামী লাঞ্ছিত করেছে, একটি হয়তো চড় মেরেছে, হয়তো একটি চুলের মুঠি ধরেছে, এইটির জন্য যে আপনি নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করতে গেলে আপনাকে অবশ্যই মেডিকেল সার্টিফিকেট লাগবে। এবং আপনি যে শুধু ভর্তি হয়েছেন, ভর্তি হয়েই দুটো ওষুধ ডাক্তার লিখে দিয়েছে, এই মামলাটি নিয়ে আপনি এই সার্টিফিকেটটা নিয়ে আপনি মামলা করতে আসবেন আদালতে, এইটির কোনো সুযোগ আর নেই। আপনার সার্টিফিকেটের ভিতরে সুস্পষ্ট লেখা থাকতে হবে আপনার শরীরে কি কি ধরনের আঘাত আছে, আঘাতের ধরনটি কি, সেইটি যদি লেখা থাকে তবে বিচারকগণ মামলায় আমলে নেবেন। আর যদি মনে করেন যে না, আমি রাগের বশবর্তী হয়ে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি বা মেডিকেলে গিয়েছি, উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়েছি, আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে ফিজিক্যাল অ্যাসাল্ট লেখা শুধু, এই সার্টিফিকেট নিয়ে আপনি সোহেল রানা দেখছেন, হ্যাঁ সোহেল রানা ভাই আমি দেখতে পাচ্ছি, সোহানুর রহমান দেখছেন, আমাদের বিপ্লব ভাইও দেখছেন, অনেকেই আছেন, অনেকেই লাইভ দেখছেন এখন। তো নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করতে গেলে আপনার স্বামীর বিরুদ্ধে যে ধরনের মামলা আপনি করতে চান, যে আপনি কি সিম্পলে আপনাকে একটি চড় মেরেছে, আপনাকে চুলের মুঠি ধরেছে, আপনার গায়ে একটি থাপ্পড় মেরেছে, আপনি এই ধরনের কোন সার্টিফিকেট আপনি পেতে হকদার নয়, আপনি এইটি নিয়ে মামলাও করতে পারবেন না। শুধুমাত্র ফিজিক্যাল অ্যাসাল্ট লেখা থাকলে, পুলিশকে সিল থাকলেও আপনি নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করতে পারবেন না। অবশ্যই আপনাকে সার্টিফিকেট আনতে হবে। ছাড়পত্র আর সার্টিফিকেট দুটো ভিন্ন জিনিস। আপনি চিকিৎসাপত্র, আপনি আউটডোরে টিকিট কেটে করেছেন, এটি দিয়ে আপনি নারী নির্যাতন মামলা করতে পারবেন না। আপনি ভর্তি ছিলেন, জখমপ্রাপ্ত হয়েছেন, ডাক্তার আপনাকে সার্টিফিকেট দিয়েছে, প্রত্যেকটি মেডিকেল, প্রত্যেকটি উপজেলায় এখন এই মেসেজটি দেওয়া হয়েছে নারী শিশু আদালতগুলো থেকে, যে ভিকটিম যদি, যিনি ক্ষতিগ্রস্ত, যিনি প্রহার আঘাতপ্রাপ্ত হয়েছে, তিনি যদি ভর্তি হয়, সে রিলিজ পাওয়ার সাথে সাথে তাকেই সার্টিফিকেট দিতে হবে। আগে আদালত আদেশ প্রদান করতেন, সার্টিফিকেট আসতো, কিন্তু এখন নতুন যে কালচারটি শুরু হয়েছে প্রত্যেকটি আদালতের, যে না আপনি চিকিৎসা নিয়েছেন, আপনাকে সার্টিফিকেট এনে মামলা করতে হবে। তাই ভাইদের প্রতি আমার যেটি আহ্বান থাকবে, যে আপনারা প্রায়শই ওয়াইফদের সাথে বিভিন্ন ঝগড়া বিবাদে সামিল হলেই আপনারা ফোন দিয়ে বলেন যে আমার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা হচ্ছে কিনা দেখতে। তো এটি অবশ্যই কোনো পারিবারিক কলহ তো করা যাবেই না, আর কোনো ধরনের কলহ হলেই যে সেটি নারী নির্যাতন মামলা হতে পারে এইটিও না। তাই উভয়ের পক্ষে, উভয়ের জন্যই সতর্ক বার্তা যেটি, যে একজন মেয়ে মূলত যে মামলাগুলো করতে পারেন সেটি হচ্ছে, প্রথমত আপনি যদি আপনার স্ত্রীর কাছ থেকে কোনো ধরনের যৌতুক বা তার বাবা মার কাছ থেকে কোনো যৌতুক দাবি করেন, যে আমি ব্যবসা করতে চাই, আমাকে 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা ব্যবসা করার জন্য যৌতুক হিসাবে দিতে হবে, না হলে আমি আপনার মেয়ের সাথে সংসার করতে পারবো না, এটি ডিরেক্ট, এই যে সংসার করতে পারবো না আপনি যখন বলবেন, এটি কিন্তু যৌতুকের সামিল হবে। কিন্তু আপনি যদি আপনার শ্বশুরের সাথে সম্পর্ক ভালো থাকে, আপনি যদি তার কাছ থেকে কোনো ধার নিয়ে থাকেন, আপনি যদি সেটি পরিশোধ করে থাকেন,
সেটি ভিন্ন ব্যাপার। তবে যদি প্রশ্নটি এরকম আসে, ঘটনাটি এরকম আসে যে আপনার মেয়ের সাথে সংসার করতে গেলে আমাকে 5 লক্ষ টাকা দিতেই হবে, এইটি সরাসরি যৌতুক দাবি করা। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে যে মেয়েরা যদি সংসার, বিপ্লব সাহেব লিখেছেন, স্যার খুব ভালো উদ্যোগ, আইনি পরামর্শ খুবই ভালো লাগছে, ধন্যবাদ ভাই। আর আরেকটি বিষয় যেটি যে মেয়েরা যদি আপনারা স্বামীর সাথে বনিবনা না হয়, যদি আপনি মনে করেন যে শুধুই তাকে হাজত খাটানোর উদ্দেশ্য, এই ধরনের প্রতিহিংসামূলক উদ্দেশ্য পরিহার করে যদি মনে করেন সত্যিই তার সাথে সংসার করা সম্ভব হচ্ছে না, তাহলে আপনার মোহরানা অবশ্যই আপনি পাবেন। আপনি পারিবারিক আদালতের অবশ্যই আশ্রয় গ্রহণ করবেন, একটু সময় লাগলেও অবশ্যই সেখানে পাবেন আপনি। আর আরেকটি বিষয়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করতে গেলে আপনাকে হসপিটালে যেমন চিকিৎসা নিতে হবে, ভর্তি থাকতে হবে, সেই সাথে অবশ্যই সার্টিফিকেট আনতে হবে যে আপনার শারীরিক কি কি কোথায় কোথায় শরীরে আঘাত আছে, কি ধরনের আঘাত আছে। তবেই সেই ধারা অনুযায়ী, সেটি আইনজীবীরা ভালো জানেন কোন ধারায় সেই মামলা আসবে, বিচারকগণ আরো বেশি ভালো জানেন, তাদের বিবেচনাধীন বিষয় এইগুলো। তবে আইনে যেটি বলা আছে, বিচারক হোক আইনজীবী হোক কেউই তার বাইরে না, কেউই তার বাইরে যাবেন না, যাওয়ার কোনো সুযোগ নেই। তো আজকে এটি বলার ছিল, মেসেজটি এরকমই ছিল যে ইচ্ছা হলেই যে কোনো ধরনের মামলা করা যাবে না, বিবেচনা করতে হবে যে কি ধরনের বিষয় করা দরকার, তারপরে সেই ধরনের মামলাটি আনয়ন করবেন। নতুবা যে কোনো মিথ্যা মামলা দায়ের করার জন্যই প্রত্যেকটি আইনে আলাদা আলাদা ভাবে সুনির্দিষ্ট করে বলা আছে যে কোন ধরনের মিথ্যা মামলা দায়ের করলে কি ধরনের সাজা আপনার হতে পারে, এটি আইনজীবীদের ভালো জানা আছে। এই বলে আজকের এই মেসেজটি আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সৃষ্টিকর্তার প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।